ঋতু। থাকি গ্রামে একটি ছোট্ট বাড়িতে। আমি, আমার মা, আমার ভাই, আমার ছোট্ট একটা বোন। আর আমার বাবা সে তো শহরে চাকরি করে। বড় কিছু নয়, ছোট একটি পোস্ট। বাবা যেহেতু একা থাকেন, তার রান্না খাওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছিল। তাই গ্রাম থেকে আমাদেরকে তলব করা। আমি তো ভারী খুশি। আমি, আমার ভাই, আমার বোন, আমরা সবাই খুশি। কারণ গ্রাম থেকে শহরে যাব। দিনক্ষণ ঠিক হলো শহরে যাওয়ার। আমি, আমার মা, আমার ভাই বোন সকলে ব্যাগপত্র গুছিয়ে নিলাম। উদ্দেশ্য শহরে যাওয়ার। মনে অনেক স্বপ্ন ছিল, সেখানে বড় স্কুলে পড়ব, শহরের চালচলন হিসেবে নিজেকে পরিবর্তন করব। যাই হোক, যে ভাবা সেই কাজ। সবাই মিলে চললাম শহরে। সেখানে থাকতে হবে একটা কোয়ার্টারে। তবে যে কোয়ার্টারে বড় বাবুরা থাকে, সেই কোয়ার্টারে আমাদের ঠাঁই হলো না। কারণ সেখানে কোনো রুম ফাঁকা ছিল না। এই জন্য আমাদের ঠাঁই হলো সেই কোয়ার্টারেরই পাশে একটি আলাদা একটা ভবন ছিল। ভবনটা কেমন যেন পুরনো গোছের, কিন্তু যেহেতু আশেপাশে সবাই অনেক লোকজন আছে, তাই আমাদের এত কোনো চিন্তার কারণ ছিল না। আমরা তো ভারী খুশি। সে পুরাতন ভবনটাই আমার গ্রামের বাড়ির চেয়ে অনেক বিশাল। বলা চলে সেটা একটা রাজপ্রাসাদ বটে। কারণ আমরা তো এখানে টিনের ঘরে থেকে অভ্যস্ত, আর থাকবো সেখানে শহরে, তাও একটা ইটের ঘরে। এটা আমাদের কাছে বড় পাওয়া। তো সেখানে আমাদের কোনো ভাড়া দিতে হবে না। বাবা রং করিয়েছিলেন, যেহেতু ভাড়া দিতে হবে না। আর আমরা যে উঠছি, আর ভবনটিতে অনেক দিন যাবৎ, দিন বললে ভুল হবে, অনেক বছর যাবৎ সেখানে কারো আনাগোনা নেই। যদিও পাশের ভবনগুলোতেই লোকজনে গম গম করে। এক অফিসার যায় তো আরেক অফিসারের আগমন, কিন্তু ওই ভবনটা পুরোই ফাঁকা। তো বাবা অফিসারের অনুমতি নিয়ে ভবনটি রং করিয়েছিলেন। তো আমরা সকলে গেলাম। বাবা বলল, বাড়িটিকে নিজের মতো সাজিয়ে নাও। যেহেতু এখানে আর কোনো অফিসার নেই, আপাতত পুরো বাড়িটাই আমাদের। দেখে নাও এর মধ্যে কোন কোন জিনিস তোমরা রাখবে আর কোন কোন জিনিসটাকে বাতিল করে দিবে। শহরে নাকি বাতিল করা জিনিসগুলোকে স্টোর রুমে রাখা হয়। এসে প্রথম শিখলাম নতুন শব্দ, স্টোর রুম। যাই হোক, বুঝতে পারিনি যে শহরে এসে আমাদের জীবনটা এইভাবে পরিবর্তন হয়ে যাবে। যখন আমরা প্রথম ওই ভবনটিতে ঢুকতে যাই, আশেপাশের লোকজন কেমন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। অদ্ভুত দৃষ্টি বলতে পারো বন্ধুরা। কারণ বুঝলাম না। আমি ভেবেছিলাম আমরা নতুন গ্রাম থেকে এসেছি, এই জন্য হয়তো শহরের বাবুদের চোখে আমরা অতি নগণ্য। একজন নগণ্য পরিবার কিভাবে একটা ইট কাঠের ঘরে থাকে, এই জন্যই হয়তো তাদের অবাক দৃষ্টি, অবাক চাহনি। কিন্তু পরে যখন বুঝলাম, তখন অনেক কিছুই শেষ। যা হোক, সেগুলোতে পরে আসি। তো আমি, মা, আমার ভাই বোন সবাই মিলে আমরা ঘর গোছানোতে ব্যস্ত। নিজের বাড়ি, নতুন বাড়ি বলে কথা। তো আমরা সবই গোছাচ্ছিলাম। সেখানে অনেক কিছু পাওয়া গেল, কিছু খাটপত্র পাওয়া গেল। দেখে মনে হচ্ছে বেশি দিন ব্যবহার করেনি, কিন্তু ওই যে বললাম অনেক দিন কোনো লোকের আনাগোনা ছিল না, তাই সব ধুলো পড়ে সব কেমন যেন নোংরা হয়ে আছে, কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ। তো সেখানে অনেক যেগুলো আমাদের দরকার সেগুলো বেছে বেছে রাখছিলাম। এর মধ্যে কেমন যেন অদ্ভুত ব্যাপার, সবই সংসারের গোছানো জিনিস। মনেই হচ্ছে না নতুন করে কোনো কিছু গোছাতে হবে, শুধু একটু ঝেড়ে মুছে নিলেই চলবে। কেউ যেন আমাদের আগমনের কথা শুনে সবকিছু গুছিয়ে দিয়ে গেছে। যাই হোক, আমি আর আমার মা তো খুব খুশি, যেহেতু আমাদের আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। আর এখানে এসে দেখলাম কেউ যেন পুরো সংসারটাই গুছিয়ে দিয়েছে। কে দিল? হঠাৎ
আমার চোখ পড়লো একটা ঘড়িতে, অদ্ভুত সুন্দর ঘড়ি। দেখে মনে হচ্ছে অনেক বছর আগের ঘড়ি, কিন্তু ঘড়িটা চলছে না, নষ্ট। মা বলল ঘড়িটাকে স্টোর রুমে ফেলে দিতে। আমার যেন ঘড়িটার প্রতি কেমন মায়া জন্মে গেছে। এত সুন্দর ঘড়ি, এটা কি স্টোর রুমে ফেলে দেওয়া যায়? আমি বললাম না, বাবা আসুক, এটাকে সেরে এনে আমার রুমে রেখে দেব। এখানে উত্তরের দিকে একটা ঘর আছে, যার দক্ষিণ মুখ জানালা, বড় বারান্দা আছে। ঘরটা আমার বেশ পছন্দ। মাকে বললাম এই ঘরটা আমাকে দাও, এটা আমার পড়ার রুম এবং আমি থাকবো। আর একটা কথা বলা হয়নি, আমি খুব ভালো কবিতা লিখতে পারি, গানও গাই। রবীন্দ্রসঙ্গীত আমার গলায় বেশ ভারী বানায়। দু একটা ছোটোখাটো অনুষ্ঠান থেকে পুরস্কারও পেয়েছি বটে। তো আমার রেয়াজ করার জন্য এই ঘরটি একদম পারফেক্ট। মাও বলল ঠিক আছে, ওই ঘরটিই তো। আমি মন দিয়ে আমার ঘরটি সাজালাম। সাজাতে সাজাতে ঘড়িটাকে কোথায় রাখবো বুঝতেই পারছিলাম না। ঘড়িটাকে রেখে দিলাম আমার পড়ার টেবিলের সামনে, কিন্তু ঘড়িটা চলছে না। কিন্তু আমি একটু দেখে খুশি হলাম, বাহ কি অদ্ভুত সময়, 10টা বেজে 10 মিনিট, না একটু বেশি না একটু কম। কিন্তু ঘড়িটার অর্ধেকটা কেমন যেন, দেখে মনে হয় কেউ জোর করে টেনে ছিঁড়ে দিয়েছে নাম্বারের ঘর। 5টার পরে আর কোনো ঘরের কাটাই নেই, সরাসরি 10। বাবা আসলো। রান্না তো কিছুই করা হয়নি, কি খাবো আমরা, চুলা জ্বালানো হয়নি। এদিকে আমি, আমার মা, আমার ভাই বোন সকলে মিলে ঘর গোছাতে ব্যস্ত। এর মধ্যে বাবাও চলে এসেছে অফিস থেকে। এখন আমরা কি খাবো? এদিকে সব প্যাকেজিংও আনপ্যাকেজ করা হয়নি। এর মধ্যে হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। বাবা বলল এটার বেলটা কি ঠিক আছে? আমি আর মা বললাম কেন গো, মাত্র না বেজে উঠলো কলিং বেল। বাবা বলল এর আগে যখন এসেছিলাম তখন কলিং বেল কাজ করেনি, অনেক চেষ্টা করেছি, বাজেনি। ভেবেছিলাম সামনের মাসে মাইনেটা পেয়ে কলিং বেল ঠিক করব। তাহলে কি কলিং বেলটা একাই ঠিক হয়ে গেল? আলোচনার মাঝপথে কলিং বেলটা আবার সজোরে বেজে উঠল। এবার বাবা কিছুটা চমকে উঠলেন বটে। মা বলল নাও নাও, এত কথা বাড়িয়ে আর কাজ নেই, যে দেখো কে আসলো। আর দুপুরের খাবারও তো একটা ব্যবস্থা করতে হবে, তোমাকে তো অফিসও যেতে হবে, তাই নয় কি? বাবা তড়িঘড়ি করে গেটের দিকে এগিয়ে গেল। দরজা খুলেই বাবা অবাক, এ কি অদ্ভুত কাণ্ড। কেউ যেন থালা ভরে খাবার সাজিয়ে রেখে দিয়ে গেছে। সবচেয়ে অবাক করার কথা, আমরা যে কয়জন মানুষ ঠিক ওই কয়টি থালা, কি নেই থালাতে, এত ধরনের পদ। আর কেউ যদি খাবার দিয়েই যাবে, সে কেন থাকবে না, শুধু খাবারের থালা রেখে চলে যাবে? বাবা চিৎকার করে উঠল, হ্যাঁ গো কই, এদিকে এসো, দেখো কি একটা ঘটনা ঘটে গেছে। আমি আর মা দৌড়ে গেলাম, যে দেখে আমরাও অবাক। আমাদেরকে তো এখানে কেউ চেনে না, কারো জানারও কথা নয় যে আমাদের আজ রান্না হয়নি, আমাদের খাবার দরকার। তাহলে কে দিয়ে গেল খাবার? আর যদি বা দিয়েও যাবে, মানুষ কোথায় গেল? কোথায় গেল বন্ধুরা? বাকি ঘটনা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ভৌতিক বাংলাদেশে। আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।